আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল লতিফ বাচ্চু। আজকে এসেছি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের পরিমিতি নিয়ে কিছু কথা বলার জন্য। আমরা বেসিক্যালি দেখা যাচ্ছে ম্যাথ করে থাকি, হয়তো এক্সাম্পল দেখি, কিছু সূত্র মুখস্থ করি, পরে দেখা যাচ্ছে এক্সারসাইজের যে ম্যাথগুলো থেকে সেগুলো কমপ্লিট করি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সমাধান করি, ব্যাস শেষ। আসল কথা এখান থেকে কিছু সূত্র যেগুলো হচ্ছে সেই সূত্রগুলো নিয়ে বসে আমি একটু আলোচনা করতে যাচ্ছি এবং এখান থেকে নবম দশম শ্রেণীর 16 অধ্যায়ের নাম হচ্ছে পরিমিতি। আমরা পরিমিতি নিয়ে আলোচনা করবো যেহেতু, তো এখানে বসে 16.1, 2, 3 আছে। তো সেক্ষেত্রে প্রথমত আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব 16.1 নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো সেখান থেকে অবশ্য দেখা যাচ্ছে ত্রিভুজ পরিচিতি লাগবে আমাদের। অবশ্য বেশ কয়েক ধরনের ত্রিভুজ যেগুলো লাগে, সেই ত্রিভুজগুলো তো অবশ্যই লাগবে। সেই ত্রিভুজগুলো অবশ্য বৈশিষ্ট্য সম্পর্কে অবশ্য আমরা জানবো, সেই ত্রিভুজগুলোর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানবো। তারপরে হচ্ছে সেখান থেকে অবশ্য আমরা কয়েকটা ম্যাথ করে ক্লাসটা শেষ করতে চাচ্ছি। যেহেতু অবশ্য আমাদের এটা লাইভ ক্লাস না, লাইভ ক্লাসগুলো হয়তো দেখা যাচ্ছে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা নিয়ে অবশ্য আমরা অনেক বিষয় আলোচনা করতে পারি। সেক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে আমরা চ্যাপ্টারটা ক্লোজ করতে পারি বা নাম্বার ধরে আমরা অবশ্য ম্যাথগুলো সলভ করতে পারি। যেহেতু এখানে অবশ্য আমি খুব শর্ট একটা ক্লাস নিতে যাচ্ছি, বেসিক নিয়ে কিছু আলোচনা করতে যাচ্ছি, সেক্ষেত্রে অবশ্য হয়তো দেখা যাচ্ছে আমার ক্লাসের অবশ্য ম্যাথগুলো নিয়ে আলোচনা করতে পারবো না। যতটুকু সম্ভব আমি চেষ্টা করব, কিন্তু বেসিক যেগুলো ছিল বা আছে সেগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তো পরিমিতি বিষয়টা হচ্ছে কি, আমাদের অবশ্য আলোচনার একটা মূল বিষয় হচ্ছে পরিসীমা এবং ক্ষেত্রফল। আমরা অবশ্য দেখেছি অনেক স্টুডেন্ট ম্যাথ যদি দেওয়া হয় অবশ্য অনেক খুব ইজিলি বসে একটা চ্যাপ্টারে ম্যাথ সমাধান করতে পারে, কিন্তু যখনই বলা হয় পরিমিতি কোনটা এবং ক্ষেত্রফল কোনটা তখনই কনফিউশন হয়ে যায় যে আসলে পরিমিতি কোনটা এবং ক্ষেত্রফল কোনটা, পরিমিতি কখন লাগে, ক্ষেত্রফল কখন লাগে। এই বিষয়টা অবশ্য আমাদের অনেক সময় কনফিউশন হয়ে যায়। তো অবশ্য আজকের ক্লাসের পরে থেকে হয়তো দেখা যাচ্ছে এই বিষয়টা নিয়ে আর কখনো কনফিউশন থাকবে না। ইনশাআল্লাহ চেষ্টা করব পরিসীমা ক্ষেত্রফল এই দুইটা বিষয়কে পৃথকভাবে বোঝানোর জন্য। আমরা যখন অবশ্য ম্যাথ করে থাকি 16 অধ্যায়ের পরিমিতি, সেক্ষেত্রে অবশ্য ত্রিভুজ এবং চতুর্ভুজ দুইটা নিয়ে অবশ্য কথা বলা হয়ে থাকে। ত্রিভুজের ভিতরে যেগুলো আলোচনা হচ্ছে আজকে টপিকে সেগুলো আলোচনা করব, কিন্তু আমি অবশ্য চতুর্ভুজ নিয়ে যেগুলো আলোচনা করা হয়ে থাকে তার কিছু টপিকস আমি অবশ্য কিছুটা বলে রাখি। যেমন হচ্ছে আমাদের অবশ্য 16 অধ্যায়ের ম্যাথ করতে গেলে, পরিমিতি ম্যাথ করতে গেলে যেটাও পাই, হয়তো কোনো একটা পুকুরের বাঁধ দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে পুকুরের চারিদিক দিয়ে যদি আমরা গাছ লাগাই তাহলে সেক্ষেত্রে কেমন খরচ হবে একটা ম্যাথ হয়। অন্য একটা ম্যাথ হচ্ছে অবশ্য আমাদের মেঝে, অবশ্য যেটা অবশ্য ঘরের মেঝে আছে, যে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, এখানে অবশ্য কি পরিমাণে অবশ্য টাইলস লাগাতে পারবো সেই টাইপের কিছু অবশ্য ম্যাথ থাকে, বা টাইলস লাগাতে পারবো বা কয়টি টাইলস লাগবে অথবা কত খরচ হবে, এই টাইপের কিছু ম্যাথ থাকে। কিন্তু কথা হচ্ছে আমাদের কনফিউশন হয়ে যায় যে কখন পরিসীমা নির্ণয় করবো এবং কখন ক্ষেত্রফল নির্ণয় করবো। তার আগে পরিসীমা এবং ক্ষেত্রফল কোনটা এটা আমরা চিত্রের মাধ্যমে অবশ্য দেখার চেষ্টা করবো। প্রথমত দেখি ত্রিভুজ এ বি সি, একটা হচ্ছে ত্রিভুজ দেওয়া আছে এ বি ও সি। এই ত্রিভুজের ক্ষেত্রে এবং একটা চতুর্ভুজ দেওয়া আছে এ বি সি ডি। তাহলে এই দুইটা বিষয় যেহেতু অবশ্য আমি এখানে অবশ্য আঁকা আছে, কারণ হচ্ছে ত্রিভুজ এবং চতুর্ভুজ দুইটারই পরিসীমা এবং ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব। তাহলে সেই ক্ষেত্রে প্রথমত হচ্ছে কি পরিসীমা যে বলতে গেলে কি হচ্ছে, এটা আমরা ধরে নিলাম এ বি এবং সি। বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ বি সি। আমরা চতুর্ভুজের দৈর্ঘ্য এবং প্রস্থ নিয়ে যদি আলোচনা করতে, তাহলে দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ হচ্ছে বি, এই দুটোর বিষয় নিয়ে আলোচনা করি। তাহলে প্রথমত আসে কি পরিসীমা। পরিসীমা নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে অবশ্য ত্রিভুজ এবং চতুর্ভুজের জন্য আলাদা আলাদা থাকবে। ত্রিভুজের পরিসীমা, ত্রিভুজের পরিসীমা ইকুয়াল হচ্ছে a প্লাস b প্লাস c। বলতে গেলে হচ্ছে কি আমাদের এইখান থেকে বসে a b এবং b c এবং c a যে তিনটা বাহু দেওয়া আছে, তিনটা বাহুর সমষ্টিকে অবশ্য আমরা বলতে পারি পরিসীমা। সেম ভাবে যদি আসি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে চতুর্ভুজের ক্ষেত্রে অবশ্য আমাদের একটা আয়তক্ষেত্র দেওয়া আছে a b c d। আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য থেকে অবশ্য আমরা এটা অবশ্য স্পষ্ট হয়েছে যে আয়তক্ষেত্রের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল হয়ে থাকে, সমান ও সমান্তরাল।
তাহলে সেক্ষেত্রে অবশ্য আয়তক্ষেত্র যেটা দেওয়া আছে এ বি সি ডি, এদের ক্ষেত্রে যদি অবশ্য আলোচনা করতে যদি হয়ে থাকে তাহলে দৈর্ঘ্য হচ্ছে এ বি আর সি ডি, এই যে দুটো বাহু দেওয়া আছে এটা সমান এবং সমান্তরাল। যদি সমান হয়ে থাকে তাহলে অবশ্য সি ডি এর দৈর্ঘ্য হচ্ছে এ। বিপরীত বাহু যদি সমান হয়ে থাকে তাহলে এ ডি সমান হচ্ছে কি বি সি, তাহলে এইটার দৈর্ঘ্য হচ্ছে বি। তাহলে এইটার ক্ষেত্রে অবশ্য আমাদের পরিসীমা কি হবে, আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা, পরিসীমা তাহলে আমরা লিখতে পারি 2a অথবা a প্লাস a প্লাস b প্লাস b ইকুয়াল আমরা লিখতে পারি হচ্ছে 2a প্লাস 2b। অন্যভাবে আমরা লিখতে পারি 2 ইনটু a প্লাস b। আমরা অবশ্য সমান পরিসীমার যে সূত্রটা লিখে থাকি সেটা হচ্ছে 2 ইনটু a প্লাস b, a এবং b হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ। এখন আসি ক্ষেত্রফল নিয়ে আলোচনা। তাহলে ক্ষেত্রফল এটা যদি আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল এবং হচ্ছে পরিসীমা বলতে গেলে পরিসীমা হচ্ছে কি আমাদের তিনটা বাহুর দৈর্ঘ্য আমরা দেখেছি, তাহলে ক্ষেত্রফল বলতে গেলে কোনটা বোঝাচ্ছে, এই ত্রিভুজের তিনটা বাহু ব্যতীত মাঝখানে যেগুলো দেওয়া আছে এইটার দৈর্ঘ্য এইটার পরিমাপটাই হচ্ছে ক্ষেত্রফল পরিমাপ। তাহলে সেক্ষেত্রে পরিসীমা হচ্ছে তিনটা বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল হচ্ছে বাহুর ভিতরে যেটা আছে সেই টোটাল সমষ্টিটাকে বলা হচ্ছে ক্ষেত্রফল। এখানে যদি দেখা হয়ে থাকে তাহলে পরিসীমা আমরা পেয়েছি কি, আমাদের এটা যদি একটা পুকুর হয়ে থাকে পুকুরের পাড় যেগুলো দেওয়া আছে সেগুলো সমষ্টি হচ্ছে পরিসীমা। তাহলে পার্ক দেওয়া আছে অথবা দেখা যাচ্ছে কোনো একটা পার্ক দেওয়া আছে, পার্কের চারিদিকে সীমানা যেটা দেওয়া আছে প্রাচীর বলি বা বেড়া বলি যেটা দেওয়া আছে সেটাকে বলা হচ্ছে, সেটা সমষ্টিকে বলা হচ্ছে পরিসীমা। তাহলে ক্ষেত্রফল কোনটা হচ্ছে, ক্ষেত্রফল হচ্ছে অবশ্যই ভিতরে যেটা দেওয়া আছে এইটাকে বলা হচ্ছে ক্ষেত্রফল, এইটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে পরিসীমা এবং ক্ষেত্রফল হয়তো আমরা দেখা যাচ্ছে অনেকটাই ক্লিয়ার হয়েছে। তারপরে যদি কখনো কোনো কনফিউশন হয়ে থাকে, কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানালে আমরা চেষ্টা করব এর অ্যানসারটা দিয়ে দেওয়ার। তাহলে সেই ক্ষেত্রে অবশ্য আমরা কি দেব, পরিসীমা পেয়েছি, ক্ষেত্রফল পেয়েছি। তাহলে ক্ষেত্রফল সমান আমাদের সূত্র অনুযায়ী আমরা জানি ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য ইনটু প্রস্থ হচ্ছে কি আমাদের ক্ষেত্রফল। তাহলে এখন কথা হচ্ছে কখন আমাদের পরিসীমা নির্ণয় করব, কখন ক্ষেত্রফল নির্ণয় করব সেটা নিয়ে একটু আলোচনা করি। যদি আমাদের কোশ্চেনটি এমন হয়ে থাকে যে কোনো একটি পুকুরের চারিদিকের দৈর্ঘ্য এবং প্রস্থ এত এবং এত, এই পুকুরটি সম্পূর্ণভাবে চারিদিকে অবশ্য গাছ লাগাতে খরচ হচ্ছে এত, তাহলে সেই ক্ষেত্রে অবশ্য কি হচ্ছে আমাদের চারিদিকের পরিসীমা নির্ণয় করতে হবে। যদি বলা হয় কোনো একটি পার্কের দৈর্ঘ্য এত মিটার, প্রস্থ এত মিটার, 1 মিটার বেড়া বা প্রাচীর দিতে খরচ হয় এত, তাহলে অবশ্য টোটাল খরচ, টোটাল পার্কটাকে ঘেরার জন্য বেড়া বা প্রাচীর দিতে যে খরচ হয় সেটা যদি নির্ণয় করতে বলে তখন আমরা নির্ণয় করব অবশ্যই পরিসীমা। এখন আসি তাহলে ক্ষেত্রফল কখন নির্ণয় করব, ক্ষেত্রফল নির্ণয় করব তখন যখন অবশ্য বলবে আমার একটা ঘরের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, সেই ঘরটাকে আমরা টাইলস বসানোর জন্য অবশ্য যে ম্যাথগুলো হয়ে থাকে যে কয়টি টাইলস লাগবে অথবা একটি টাইলস মূল্য যদি এত হয়ে থাকে তাহলে টোটাল খরচ কত হবে, এই জাতীয় ম্যাথের ক্ষেত্রে অবশ্যই আমরা কি ব্যবহার করব, টাইলস তো আমরা এদিকে ব্যবহার করব না, এই দিকে অবশ্য প্রাচীর থাকবে অথবা বেড়া থাকবে। তাহলে পরিসীমাতে অবশ্য কি থাকবে, প্রাচীর অথবা বেড়া থাকবে। তাহলে অবশ্য মাঝখানে যেটা হচ্ছে কি আমাদের যদি টাইলস বসাতে হয় তাহলে অবশ্য কি করতে হচ্ছে, ক্ষেত্রফলটাকে ব্যবহার করা লাগছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যখন ম্যাথ করব তখন কি কনফিউশন হওয়ার কোনো প্রয়োজন আছে, আমরা যখন অবশ্য প্রাচীর বা বেড়ার কথা আসবে তখন পরিসীমা নির্ণয় করব, যখন টাইলস বসানো কার্পেট বসানোর কথা আসবে তখন অবশ্যই কি করব, আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। এই বিষয়ে অবশ্য আমরা পরবর্তীতে যখন চতুর্ভুজ নিয়ে আলোচনা করব, আয়তক্ষেত্র, বর্গ, ট্রাপিজিয়াম, তখন অবশ্য আরো বিস্তারিত আলোচনা হবে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বলেছি সেটা হচ্ছে ত্রিভুজ পরিচিতি এবং এর ক্ষেত্রফল। ত্রিভুজ পরিচিতি এবং এর ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজ পরিচিতি এবং হচ্ছে এর ক্ষেত্রফল যদি বলা হয়, যেহেতু অবশ্য ত্রিভুজ সম্পর্কে আমরা অনেকেই জানি, ত্রিভুজ অবশ্য সমবাহু সমকোণী ত্রিভুজ কাকে বলে,
সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, সমবাহু ত্রিভুজ কাকে বলে, এইগুলো কিন্তু অবশ্য আমরা জানি। এর ক্ষেত্রফলগুলো হয়তো দেখা যাচ্ছে আমাদের কিছুটা জানা থাকতে পারে, নাও থাকতে পারে। তাহলে সরাসরি ভাবে আমরা চলে আসি আজকের অবশ্য যে টপিক ছিল ত্রিভুজ পরিচিতি অথবা ক্ষেত্রফল নির্ণয়। প্রথমত হচ্ছে কি ত্রিভুজ যদি বলা হয়ে থাকে তাহলে অবশ্য আমরা জানি যার তিনটা বাহু থাকে তাকে ত্রিভুজ বলা হয়ে থাকে। ধরি এ বি সি একটি ত্রিভুজ। এক নম্বরে অবশ্য আসছে কি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা জানি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে অবশ্যই এখান থেকে কেমন ম্যাথ হতে পারে, সাপোজ আমরা ধরে নিই যে কোনো একটি ত্রিভুজের ভূমির পরিমাণ 10 মিটার, তার ভূমির পরিমাণ হচ্ছে 10 মিটার, ভূমির পরিমাণ 10 মিটার, উচ্চতা 15 মিটার। তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি ভূমি 10 মিটার, উচ্চতা 15 মিটার। এখন যদি ক্ষেত্রফল নির্ণয় করতে হয় তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, হাফ ইনটু 10 ইনটু 15। আমরা যদি ক্যালকুলেশন করি 5 5 15 কত হচ্ছে 75 মিটার। এভাবে আমরা অবশ্য সহজেই ম্যাথগুলো করতে পারি। আমাদের হয়তো দেখা যাচ্ছে কখনো এমসিকিউ এই শর্ট কোশ্চেন গুলো কখনোই আমাদের সিকিউ বা সৃজনশীলের খ অথবা গয়ে কখনোই আসবে না। তাহলে অবশ্য কোথায় আসতে পারে, এমসিকিউ আসতে পারে। তাহলে এমসিকিউ যদি আসে তাহলে সরাসরি ভাবে দেখব আমার ভূমি এবং উচ্চতা যেটা দেওয়া আছে তার মধ্যে দুইটাও জোড় সংখ্যা থাকতে পারে অথবা যে কোনো একটা জোড় সংখ্যা থাকতে পারে। তাহলে অবশ্য আমাদের ক্যালকুলেশনের জন্য খুবই সহজ হয়ে থাকে, যেটা জোড় সংখ্যা থাকবে তাকে আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটার সাথে কি হচ্ছে উচ্চতাটাকে অথবা বেজোড় সংখ্যা যেটা থাকবে সেটাকে গুণ করে দিয়ে যেটা হবে সেটা আমরা সরাসরি ভাবে অ্যানসার করতে পারি। ত্রিভুজের ক্ষেত্রফল এটা হয়েছে। এরপরে আসি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে, তাহলে অবশ্য আমরা একটা সমকোণী ত্রিভুজ আগে এঁকে নেই, তারপরে অবশ্যই এর সূত্রটা ব্যাখ্যা করি। সমকোণী ত্রিভুজ কাকে বলে, সমকোণী ত্রিভুজ কাকে বলে যার একটা কোণ 90 ডিগ্রি থাকে এবং বাকি দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। তাহলে সেই ক্ষেত্রে অবশ্য সমকোণী ত্রিভুজের আরেকটু পরিচিত আমরা দিয়ে দিই যে এই ত্রিভুজের নামকরণ হচ্ছে এ বি সি। সমকোণী ত্রিভুজ যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্য আমরা জানি যে লম্ব ইকুয়াল হচ্ছে এ বি, ভূমি ইকুয়াল বিসি, অতিভুজ ইকুয়াল হচ্ছে এসি। এখন কথা হচ্ছে লম্ব আমরা এবি কেন ধরেছি, আমরা কোণ সি কে ধরে অবশ্য ত্রিভুজটা মান নির্ণয় করার চেষ্টা করি। আমরা সব সময় জেনে থাকি যে কোণটা ধরা হয় তার বিপরীত বাহুটাকে লম্ব হিসেবে ধরা হয়ে থাকে। তাহলে আমরা যদি এই কোণটাকে ধরে থাকি এর বিপরীত বাহু হচ্ছে এবি, তাহলে লম্ব কোণটা হচ্ছে এবি। আমাদের অনেক সময় অবশ্য এটা ভুল হয়ে যায়, আমরা যদি কোণ এ ধরে থাকতাম তাহলে সেই ক্ষেত্রে কোণ লম্ব হতো কোণটা অবশ্যই বিসি লম্ব হতো। আমরা অবশ্যই এখানে ভুল করে ফেলি, যে কোণটাকে ধরে অবশ্য ম্যাথটা আমার সমাধান করতে হবে সেই কোণের বিপরীত বাহুটাকে সব সময় লম্ব ধরতে হয়, কিন্তু আমাদের এটা অনেক সময় অবশ্য মাথায় থাকে না। সো অবশ্যই মনে রাখতে হবে যে কোণটাকে ধরে অবশ্য আমরা ম্যাথ করব সে তার বিপরীত বাহুটাকে লম্ব ধরতে হবে। এখন কথা হচ্ছে এই ত্রিভুজ নিয়ে, সমকোণী ত্রিভুজ নিয়ে অনেকগুলো ম্যাথ হয়ে থাকে, অনেক আলোচনা হয়ে থাকে, অনেক কথাবার্তা হয়ে থাকে। আমাদের এমসিকিউ এবং সিকিউ এর গুরুত্ব অপরিসীম। তাহলে এখান থেকে কি কি অবশ্য কোশ্চেন হতে পারে, প্রথমত হচ্ছে কি পিথাগোরাসের উপপাদ্য যদি আমরা দেখে থাকি, পিথাগোরাসের সূত্র। তাহলে যেহেতু অবশ্য লম্ব ভূমি অতিভুজ আমরা এ বি সি এর মাধ্যমে নামকরণ করেছি, তাহলে আমরা লিখতে পারি এ সি স্কয়ার ইকুয়াল এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার।
এই সূত্রটা আমাদের কখন লাগে বা কেন আমরা ব্যবহার করে থাকি সেটা যদি বলতে হয় তাহলে প্রথমত আসতে হয় এই ত্রিভুজে যদি আমার ভূমি দেওয়া থাকে, ভূমি যদি দেওয়া থাকে a, লম্ব যদি দেওয়া থাকে a, ভূমি যদি b দেওয়া থাকে তাহলে অবশ্যই c টাকে নির্ণয় করতে হবে। c যদি নির্ণয় করতে হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই হচ্ছে c স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার। এই যে সূত্র আমরা পেয়েছি, পিথাগোরাসের যে সূত্র পেয়েছি, এখান থেকে অবশ্য যদি আমার লম্ব ভূমি দেওয়া থাকে অতিভুজ নির্ণয় করতে পারবো, লম্ব ভূমি দেওয়া থাকলে অতিভুজ নির্ণয় করতে পারবো, অতিভুজ লম্ব দেওয়া থাকলে অবশ্যই আমরা ভূমি নির্ণয় করতে পারবো, ভূমি অতিভুজ দেওয়া থাকলে লম্ব নির্ণয় করতে পারবো। অনেক সময় ম্যাথ করার ক্ষেত্রে আমাদের লম্ব প্রয়োজন হয়ে থাকে, কখনো দেখা যাচ্ছে অতিভুজ প্রয়োজন হয়ে থাকে যে অতিভুজটা দেওয়া নাই কিন্তু ভূমি এবং লম্ব দেওয়া আছে, সেখান থেকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, পিথাগোরাসের সূত্রের মাধ্যমে এগুলো নির্ণয় করে ফেলতে পারি। এখন কথা হচ্ছে আসি, যদি সমকোণী ত্রিভুজ হয়ে থাকে তাহলে তার ক্ষেত্রফলটা কেমন হবে? তাহলে অবশ্য 2 নম্বরে আমরা কি লিখব, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল সমান আমরা কি লিখতে পারি, 1/2 ইনটু ভূমি গুণ উচ্চতা অ্যাকচুয়ালি আমরা বলতে পারি 1/2 বা হাফ ইনটু ভূমি গুণ লম্ব। যেহেতু এখানে অবশ্য উচ্চতার একটা নাম আছে কি লম্ব, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি কি ভূমি ইনটু লম্ব। যেহেতু ম্যাথ করার ক্ষেত্রে লম্ব এবং উচ্চতা দুইটা একই জিনিস বোঝায়, সেই ক্ষেত্রে অবশ্য আমরা কি করতে পারি, লম্ব বা উচ্চতা দুইটা যে কোনো একটা ব্যবহার করতে পারি। কিন্তু কখনো যদি বেসিক্যালি যদি জিজ্ঞেস করা হয়ে থাকে লম্ব, এক কথায় সমকোণী ত্রিভুজ এবং ত্রিভুজের ক্ষেত্রফলের মধ্যে পার্থক্য কি, তাহলে তখন অবশ্য আমরা বলবো, যদি ত্রিভুজের কথা বলা হয়ে থাকে তাহলে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। এখন কথা হচ্ছে যদি বলা হয় যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে কি লিখবো আমরা, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই লিখবো হাফ ইনটু ভূমি গুণ লম্ব। তাহলে লম্ব এবং উচ্চতা এই দুটোকে পার্থক্য আমরা করতে পারি, কিন্তু ম্যাথ যখন করব তখন অবশ্য কোনো পার্থক্য নেই, লম্বও যেটা উচ্চতাও সেটা। যেহেতু অবশ্য সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করেছি, সমবাহু ত্রিভুজ নিয়েও অবশ্য আমাদের আলোচনা করা দরকার আছে, তার জন্য অবশ্য চলে যাবো আমরা সমবাহু ত্রিভুজে। তাহলে সমবাহু ত্রিভুজ নিয়ে যদি কথা বলতে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্য আমার এইগুলো এখন প্রয়োজন লাগবে না, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে মুছে ফেলতে পারি। এরপরে অবশ্য তাহলে আমাকে আরেকটা চিত্র অঙ্কন করতে হবে, সেটা কি চিত্র, সমবাহু ত্রিভুজ। কোশ্চেনে কিন্তু বলে দিয়েছে বা নামকরণের ক্ষেত্রেই বলে দিয়েছে সমবাহু ত্রিভুজ। ত্রিভুজ গঠন করা হয়ে থাকে কিভাবে, তিনটা বাহু নিয়ে একটা ত্রিভুজ গঠন করা হয়ে থাকে। এ বি সি যদি আমার সমকোণী ত্রিভুজ সমবাহু ত্রিভুজ হয়ে থাকে তাহলে এর যেটা অবশ্য নামে থেকে বোঝা যাচ্ছে যে তিনটা বাহুই কি হচ্ছে, সমান হচ্ছে, তিনটা বাহুর দৈর্ঘ্য কি হচ্ছে, সমান হচ্ছে, যার জন্য বলা হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের অবশ্য দেখা যাচ্ছে এখানে উচ্চতা কিন্তু দেওয়া নেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু উচ্চতা আমরা নির্ণয় করে নিতে পারি। কিভাবে উচ্চতা নির্ণয় করতে পারি, এখানে কিন্তু পিথাগোরাসের উপপাদ্য আমরা করতে পারি। এখন কথা হচ্ছে কোণ এ যেটা দেওয়া আছে এখান থেকে যদি বিসি ভূমির উপর একটা লম্ব অঙ্কন করা হয়, তাহলে লম্ব যদি বিসি বাহুর উপর ডি বিন্দুতে ছেদ করে তাহলে দেখা যাচ্ছে আমাদের ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ সি ডি দুইটাই কি হচ্ছে, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এখন কথা হচ্ছে তাহলে তো আমার এইটা হচ্ছে কত, a/2, এটা হচ্ছে a/2, তাহলে টোটাল দৈর্ঘ্যটা কত দেওয়া আছে a, কারণ কি সমবাহু ত্রিভুজ। এখান থেকে অবশ্য পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি উচ্চতাটা। তাহলে উচ্চতা বলতে গেলে কোনটা বোঝাচ্ছে, এখানে অবশ্য যদি আমার এই কোণটাকে ধরি তাহলে লম্ব হচ্ছে কোনটা, ab, ad, ad যদি লম্ব হয়ে থাকে, ab হচ্ছে অতিভুজ, bd ভূমি দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি, যেহেতু লম্ব দরকার আমার, লম্ব AD স্কয়ার, আমরা একটু ব্যাখ্যা মানে ডিটেইলস লিখি, তাহলে অতিভুজ হচ্ছে AB স্কয়ার ইকুয়াল AD স্কয়ার প্লাস BD স্কয়ার। তাহলে অবশ্য আমাদের যেটা পাচ্ছি এই ক্ষেত্রে অবশ্য এইটার এই ভ্যালুটার মান হচ্ছে AB সমান হচ্ছে A স্কয়ার ইকুয়াল AD সমান হচ্ছে
AD স্কয়ার, কারণ h ধরে নিলাম আমরা, তাহলে অবশ্য h স্কয়ার প্লাস এটা হচ্ছে কি হাফ a তার স্কয়ার। তাহলে ফাইনালি আমরা লিখতে পারি h স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 4, h স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 4 a স্কয়ার মাইনাস a স্কয়ার ভাগ 4। অতএব h ইকুয়াল হচ্ছে 3a স্কয়ার ভাগ 4, তাহলে হচ্ছে √3a ভাগ হচ্ছে 2। আমরা h সমান আমরা পেয়েছি কত, √3a/2। এখন আছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান আমরা জানি 1/2 ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে এখন হচ্ছে 1/2 ভূমি সমান হচ্ছে a ইনটু উচ্চতা সমান আমরা পেয়েছি √3/2 ইনটু a। তাহলে অবশ্য এখান থেকে a গুণ করলে a স্কয়ার, এখানে থাকবে √3, 2 গুণ করলে কত 4। তাহলে অবশ্য ফাইনালি আমরা পাচ্ছি কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য √3/4 ইনটু a স্কয়ার। যেহেতু ক্লাস অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, সংক্ষেপে অবশ্য আমরা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছি। ত্রিভুজের ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, আর মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকসটা ছিল পরিসীমা এবং ক্ষেত্রফল। পরিসীমা এবং ক্ষেত্রফল কাকে বলে, কোনটাকে পরিসীমা বলে, কোনটাকে ক্ষেত্রফল বলে, সেটা অবশ্য আমরা চিহ্নিত করেছি। আমি ক্লাস আর দীর্ঘ করব না, এর পরবর্তীতে অবশ্যই অন্য ক্লাসে দেখা হবে, তখন হয়তো এই অধ্যায়ে ত্রিভুজ পরিচিতিটা বাকিটা ইনশাআল্লাহ শেষ করব। এই বলে অবশ্য আমার ক্লাস শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।